সমকোণী ত্রিভুজ সংক্রান্ত খুব ছোট্ট একটা অঙ্কের সমাধান দেখে আসি, যেটা রয়েছে 17 নম্বরে। একটি সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তিনটা দেওয়া আছে। একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা হচ্ছে 60 মিটার, একটা হচ্ছে 48 মিটার এবং একটা হচ্ছে 36 মিটার না সরি সেন্টিমিটার। এবং বলা হয়েছে একটু ঝামেলা শুধু এইটুকু, ত্রিভুজটির ভেতরে অঙ্কিত বৃহত্তম বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে। আচ্ছা, এটাকে এখন আমরা কি সহজ করে বোঝার চেষ্টা করি। একটা ত্রিভুজ আমার আঁকতে হবে এবং ওই ত্রিভুজের ভেতরে আমার কি একটা বর্গ আঁকতে হবে এবং ওই বর্গের বাহুর দৈর্ঘ্যটা আমার নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে একটা ত্রিভুজ অঙ্কন করি। তাহলে এইখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি। এইখানে দেখেন যে আমরা কি একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম এবং যেটাকে আমরা এটাকে ধরি এ, এটা বি এবং এটা সি, এ বি সি দিয়ে দিলাম। এখন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তিনটা দেওয়া আছে, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 60, একটা 48 এবং একটা 36। তাহলে এই যে 60 মিটারটা হবে কোনটা? এটা হবে অবশ্যই অতিভুজ, কারণ জানি আমরা ত্রিভুজের অতিভুজ সবসময় বড় হয়। তাহলে এটাকে আমরা কি 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার হলো অতিভুজটা। এবং তারপরে আমরা অতিভুজের পরে আসবো কি, অতিভুজের পরে আসবো লম্বতে, সিরিয়াল অনুযায়ী অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের পরে আছে কত? 48। তাহলে লম্বটা হবে কত? 48 সেন্টিমিটার আর ভূমিটা হবে কত? 36 সেন্টিমিটার। এখন আমার তিনটা বাহুর মান দেওয়া আছে এবং এইখানে এসে আমাকে বলছে কি ত্রিভুজের ভেতরে অঙ্কিত বৃহত্তম বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন বৃহত্তম বলতে বড়টাকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান হবে যখন আমার এই ত্রিভুজটা অ্যাকুরেট আঁকা হবে। তাহলে এখানে দেখেন একটি ত্রিভুজের ভেতরে অঙ্কিত বৃহত্তম বর্গ, তাহলে এইটার ভিতরে একটা বর্গ আমার আঁকতে হবে। এখন বর্গটা কিভাবে আঁকা যায়? বর্গটা আঁকার জন্য এই ত্রিভুজের যে অতিভুজ আছে, অতিভুজের মাধ্যবিন্দু থেকে এই সমকোণ সংলগ্ন দুই বাহুর উপর আমাকে লম্ব টেনে দিতে হবে। একটু কিভাবে একটু বোঝার চেষ্টা করেন। আবার বলি যে অতিভুজের মাধ্যবিন্দু থেকে সমকোণ সংলগ্ন দুই বাহুর উপরে লম্ব টেনে দিতে হবে, তাহলেই আমরা একটা বর্গ পাবো। তাহলে এখানে দেখেন যে কি, এখানে আমরা মনে করি এটা হচ্ছে মধ্যবিন্দু, এখানে এ বি এর এসি এর অতিভুজ হচ্ছে কোনটা? এইটা, বা এটা আর একটু নিচে ধরি তাহলে আমার আরো ভালো হবে। আমরা অতিভুজটাকে ধরলাম এই জায়গায়, এটা এইটুকু হচ্ছে আমার মাধ্যবিন্দু। এখন অতিভুজের মাধ্যবিন্দু যদি এইটা হয়, তাহলে এই যে বি হচ্ছে কি সমকোণ, এই সমকোণ সংলগ্ন বাহু দুইটা কি? বাহু দুইটা হচ্ছে এ বি এবং বিসি। এখন এই দুই বাহুর উপরে আমরা কি লম্ব টেনে দিব অতিভুজের মাধ্যবিন্দু থেকে। তাহলে আমরা এখন এই পাশে দিলাম একটা লম্ব টেনে এবং এই পাশে একটা দিলাম লম্ব টেনে। এখন দেখেন এইটার ভিতরে কিন্তু একটা কি হলো, আমার বর্গক্ষেত্র তৈরি হয়ে গেল। তাহলে এটাকে আমরা আইডেন্টিফাই করে দেই, ডিসি, এটাকে ডি দেই, এটাকে আমরা ই দেই এবং এটাকে এফ দিলাম। এবং এখন এই মাধ্যবিন্দু থেকে আমরা কি এই মাধ্যবিন্দুটা আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম? ওইটা তো আমরা আগেও দাগটা দিয়ে দেওয়া দরকার ছিল আমাদের। এখন আমরা এটাকে দাগ টেনে দিলাম, এইভাবে টেনে দিলাম। এখন আমার ত্রিভুজ আঁকা শেষ। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা এখানে লিখি এ বি সি ত্রিভুজের অতিভুজ এসি, অতিভুজ কি? এসি। এবিসি ত্রিভুজের অতিভুজ এসি এর মধ্য বিন্দু থেকে বিপরীত দুই বাহুর উপর লম্ব আঁকি।
তাহলে আমরা কি লম্বটা আমাদের আঁকা শেষ হয়ে গেল নাকি? লম্বটা আমরা অলরেডি এঁকে নিয়েছি। তাহলে আমরা লিখতে পারি কি বি ডি ই এফ লম্ব আঁকি। তাহলে বি ডি ই এফ একটি বর্গ, একটি বর্গ। তাহলে এখন আমার এইখানে আমার এই টোটাল রেজাল্টটা শেষ, আমার মেইন বিষয়টা আমরা কি লিখে নিলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা চিত্র বুঝতে আসি যে আমার চিত্রে কি বলা হয়েছে। এখন এইটার ভিতরে আপনারা কয়টা ত্রিভুজ দেখতে পাচ্ছেন? এটার ভিতরে মোটামুটি অনেকগুলো ত্রিভুজ রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে যেটা আইডেন্টিফাই করব, প্রথমে ত্রিভুজ হচ্ছে একটা, এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। তাহলে এখানে আমরা লিখব কি, সুতরাং ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু আমরা লিখব কি, এইখান থেকে আমরা এইটাকে দুইটা ভাগে ভাগ করে নিতে পারি। যেটা হচ্ছে যদি আমরা এই অর্ধেক অংশের, এইটা হচ্ছে একটা অংশ ত্রিভুজ, আবার এইটা হচ্ছে গিয়ে একটা অংশের ত্রিভুজ। তো এই দুইটা ক্ষেত্রে আমরা কি ত্রিভুজটা আলাদা আলাদা ভাবে সমাধান করার চেষ্টা করব। তাহলে এ বি সি এইটার ভিতরে কি আমরা দুইটা ত্রিভুজ পাই, দুইটা ত্রিভুজ আমরা পাই। এখন এইগুলো আপনি বলবেন ভাইয়া এটা ত্রিভুজ না, এটা ত্রিভুজ না। হ্যাঁ অবশ্যই ত্রিভুজ, কিন্তু এখানে যদি এটা ত্রিভুজ ধরতে হয় আমার এখানে ডি আর এফ আর সি এর আলাদা আলাদা মান লাগবে আমার, কিন্তু আমাদের এখানে আলাদা আলাদা মান নেই। আমরা শুধু বিসি এর মান জানি, এবি এর মান জানি। তাহলে এই সম্পূর্ণ বাহু দিয়ে যেইটুকু ত্রিভুজ ধরা যায় আমরা ওইটুকুই কি ত্রিভুজ ধরলাম। তাহলে আমরা এ বি সি সমান সমান লিখতে পারি কি, ত্রিভুজ বি ই সি, ত্রিভুজ বি ই সি প্লাস ত্রিভুজ কি লিখতে পারি বিইডি, বিইএ। এর মানে কি দাঁড়াবে যে এ বি সি ত্রিভুজের সমান হলো এই দুইটা ত্রিভুজ নাকি? তাহলে এখন আমরা এই তিনটি ত্রিভুজেরই মান বসিয়ে দিব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এইটার ক্ষেত্রে আমরা প্রথমে এবিসি এর ক্ষেত্রে লিখব কি 1/2 ইনটু ভূমি, ভূমি আমার আছে কি 36। তাহলে এখানে দিব আমরা 36 ইনটু উচ্চতা, উচ্চতা আছে আমার কত 48। তাহলে এটাকে আমরা দিব 48 ইকুয়াল। এখন বিইসি, বিইসি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এখন এখানে আমার উচ্চতাটা কি হবে? যদি আপনি এই ত্রিভুজের ক্ষেত্রে কল্পনা করেন, এই ত্রিভুজের ক্ষেত্রে কল্পনা করেন, তাহলে আপনার উচ্চতা কি? আপনার উচ্চতা হচ্ছে অবশ্যই ইএফ, এই উচ্চতা হবে কি আপনার ইএফ। তাহলে এইটা ইকুয়াল আমরা ধরি কি এক্স। আবার যখন আমরা পরবর্তী চিত্রতে যাব, এখানে এ ই বি যখন এইটা দেখব তখন আমার উচ্চতাটা, আমার ভূমি হচ্ছে এবি, তাহলে আমার উচ্চতা হবে কি ডিই। তাহলে এটা ইকুয়াল টু আমরা মানে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা ধরে নিলাম কি এক্স। তাহলে আমরা এখানে লিখব কি 1/2 ইনটু ভূমি। আমার এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত 36, 36 ইনটু উচ্চতা, উচ্চতা হচ্ছে x প্লাস এখন আবার এটার ক্ষেত্রে 1/2 ইনটু ভূমি, ভূমি কত 48। তাহলে এটাকে দিলাম আমরা কি 48 ইনটু উচ্চতা, উচ্চতা কত x। তাহলে এটাকে আমরা দিলাম আবার x। এখন যদি এইটাকে আমরা ক্যালকুলেট করে দেই তাহলে আমরা কি পাই একটু দেখি। তাহলে এখানে দেখা যাচ্ছে 36 ইনটু 48 ইনটু হাফ। তাহলে 36 ইনটু 48 ভাগ হচ্ছে 2 দিয়ে। তাহলে আমরা এখানে পাবো কত 864। এখানে একটা মান আমরা অলরেডি পেয়ে গেলাম। এখন যদি আমরা এইখান থেকে মানটা বের করতে পারি তাহলে এখানে দেখি আমরা কি পাই 36 ইনটু হাফ 18। এখানে থাকে 18x প্লাস এইখানে থাকবে কত, এখানে থাকবে 48 24x। এখন যদি এই দুইটাকে আমরা গুণ করে যোগ করি তাহলে কি আসে প্লাস 18 42
42x আর এখানে থাকে কি 864। এখন এইখান থেকে যদি আমরা x এর মানটা নির্ণয় করি তাহলে x বা আমরা এটাকে সরাসরি এখন কি স্থান পরিবর্তন করে নিতে পারি, যেটা হচ্ছে এইভাবে 42x 864। ওই পাশেটা এই পাশে নিলাম, এই পাশেটা এই পাশে নিলাম। এখন এইখান থেকে আমরা কি x এর মানটা নির্ণয় করব, তাহলে x কি পাই 864 আর এখানে আসে কি 42। এখন যদি এটাকে আমরা ভাগ দেই 864 ভাগ 42 তাহলে এইখান থেকে আমরা পাবো কি 20. x 20.57। তাহলে এখন এইখানে আমরা কি লিখতে পারি যে x এর মানটা পাইলাম কি 20.57। তাহলে এখানে আমরা লিখব কি অঙ্কিত বৃহত্তম বর্গের সুতরাং বাহুর দৈর্ঘ্য, সুতরাং বৃহত্তম বর্গের বাহুর দৈর্ঘ্যটাও লিখতে পারেন বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য x কত 20.57। 20.57 এটা কি হবে সেন্টিমিটারে হবে आंसर। তাহলে এটাকে দিলাম আমরা সেন্টিমিটার। তো এটাই হলো আমার কাঙ্ক্ষিত आंसर। তো অঙ্কটাকে আমরা এই চিত্রটাকে আরেকবার একটু আপনাদের সামারাইজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে বলা হয়েছে কি একটি সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তিনটা দেওয়া আছে। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য কি একটা 60, একটা 48 এবং একটা 36। তাহলে এখন এখানে 60 হবে 60 যেটা আছে এটা বড়, আমরা জানি অতিভুজ, অতিভুজের পরে লম্ব, লম্বের পরে ভূমি। তাহলে অতিভুজ আসবে সবচেয়ে বড়টা, তার জন্য আমরা অতিভুজ দিলাম 60। তারপরে আসে কত 48। তাহলে অতিভুজের পরে কি লম্ব, তাহলে আমরা লম্ব দিলাম কত 48। 60 পরে 48, তারপরে ভূমি হচ্ছে সবচেয়ে ছোটটা যেটা 36। এখন এইটার ভিতরে আমরা কি একটা বর্গ আঁকতে হবে। তার জন্য আমরা কি করলাম এই অতিভুজের মাধ্যবিন্দু আগে নির্ণয় করলাম। এইটা মাধ্যবিন্দু নির্ণয় করার পর এই মাধ্যবিন্দু থেকে আমরা কি করলাম দুই বাহুর উপর বিপরীত দুই বাহুর উপর লম্ব টেনে দিলাম, একটা হচ্ছে এটা এবং একটা হচ্ছে এটা। এখন কিন্তু আমার এই টোটাল বিষয়টা একটা কি বর্গক্ষেত্র হয়ে গেল, যেটা হলো BDEF। এখন এই বর্গক্ষেত্র সহ আমার এইখানে কি করতে হবে শুধুমাত্র x এর মানটা নির্ণয় করতে হবে এবং আমরা এই বাহু আর এই বাহুকে আমরা x ধরে নিলাম এবং এই x এর মানটাই আমরা নির্ণয় করতে হবে বর্গক্ষেত্রের বৃহত্তম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে x এর মানটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে ওইটাই হবে আমার বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা কি তিনটা ত্রিভুজ পাইলাম। এটা একটা ত্রিভুজ ABC, টোটাল একটা ত্রিভুজ এবং ABC এর ভিতরে এই একটা ত্রিভুজ এবং এই একটা আমার ত্রিভুজ রয়েছে। তাহলে এখন আমরা ABC ইকুয়াল টু দিয়ে এই বাকি দুইটা ত্রিভুজ দিয়ে ক্যালকুলেট করলে আমরা x এর একটা মান পাই, x 20.57। তাহলে এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত বাহুর দৈর্ঘ্য x 20.57 সেন্টিমিটার। এটা সেন্টিমিটার आंसर হবে কারণ এখানে বলা হয়েছে প্রথমে সেন্টিমিটার কথা, তো তার জন্য আমার आंसर হবে সেন্টিমিটার। আবার যদি आंसर হয় মিটার, এটা আগেরটা ক্লাসে বলেছিলাম आंसर হয় প্রশ্ন যদি থাকে মিটার তাহলে आंसर হবে মিটার, প্রশ্ন যদি হয় বর্গ মিটার তাহলে आंसर হবে বর্গ মিটার, প্রশ্ন যদি হয় গজ তাহলে आंसर হবে বর্গ গজ, এইভাবে। তাহলে এটাই হলো আমার কাঙ্ক্ষিত आंसर। ধন্যবাদ।